So, my dear viewers, Assalamu alaikum. Today I am present here to discuss about transformation of sentences, including simple, complex, compound. So, we must know about a simple sentence. What is simple sentence? Simple sentence is a sentence which consists of one subject and one verb or verb phrase. This is called a simple sentence. Like he is a good boy. তো দেখি আমরা হি ইজ এ গুড বয়, দিস ইজ সিম্পল সেন্টেন্স, কারণ এখানে দিস ইজ এ ওয়ান ক্লজ। এই সিম্পল সেন্টেন্সটা ওয়ান ক্লজ বিশিষ্ট সেন্টেন্স, যেখানে একাধিক কোনো সেন্টেন্স থাকবে না, একাধিক কোনো ক্লজ থাকবে না। হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কনসিস্ট অফ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। হ্যাঁ, সো যেখানে ক্লজ হচ্ছে যে এখানে গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের সমন্বয়, যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, এটা একটা ক্লজ অর্থাৎ বাক্যের অংশ। আচ্ছা, তাহলে হি ইজ আ গুড বয়, তাহলে এখানে এই বাক্যটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা বুঝে গেলাম যে বাক্যের মধ্যে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে না, রিলেটিভ প্রোনাউন যেগুলো, বা হু, হুইচ, হোয়াট, দ্যাট বা রিলেটিভ প্রোনাউন সাথে আমাদের টিল, আনটিল, দো, অলদো বা অন্যান্য কোনো সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না। শুধুমাত্র সিম্পল একটা প্লেন বাক্য যেখানে সাবজেক্ট এবং ভার্ব। যেমন আমি বললাম যে হি ইজ রাইটিং আ লেটার। ইজ রাইটিং একটা ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ। তাহলে সাবজেক্ট ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব ফ্রেজ, তাহলে দিস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে, যেখানে কোনো কনজাংশন থাকবে না। লাইক কনজাংশন দুই প্রকার, সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? অ্যান্ড অর বাট, ফর, নট অনলি বাট অলসো, এই জাতীয়গুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, স্পেশালি কনজাংশন দুই প্রকার এবং সাথে আরেকটা কনজাংশন অ্যাড হতে পারে, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, যেটা জোড়ায় জোড়ায় থাকবে, যে ইদার অর, নিদার নট, নট অনলি বাট অলসো, বা অন্যান্য যে বোথ, অ্যান্ড, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। অন্যদিকে জাস্ট সিম্পল যে বাক্যটা থাকবে, প্লেন বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে বা সাবজেক্ট ভার্ব থাকবে, বেসিক্যালি দিস ইজ কল্ড এ সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তাহলে এটা সিম্পল সেন্টেন্স বুঝে গেলাম। এখন আমরা দেখবো যে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তাহলে হি ইজ আ বয়, এই বাক্যের প্রথমে বুঝতে হবে যে এই বাক্যটাতে সে আগে বয়, সে আগে ছেলে নাকি সে ভালো, কোনটা? তাহলে সে আগে ছেলে, তারপরে তো তার দোষ, গুণ, অবস্থাকৃতি বা এই বিষয়গুলো, আমাদের অ্যাডজেক্টিভের যে ব্যাপারটা সেটা তো পরবর্তীতে আসবে। শুধুমাত্র প্রথমে নাউন, তাই না? সে একটা ছেলে, তাহলে হি ইজ আ বয় অ্যান্ড হি ইজ গুড। সে হয় একটা ছেলে এবং সে হয় ভালো। আচ্ছা, তাহলে হি ইজ আ বয় অ্যান্ড হি ইজ গুড, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? হি ইজ আ বয় একটা ফুল ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য। হি ইজ গুড একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন বাক্য, যেখানে দুইটা সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত করা হলে সেটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা একটা সংজ্ঞা দিতে পারি যে কম্পাউন্ড সেন্টেন্স ইজ সেন্টেন্স which consists of minimum two simple sentences and they are joined with a coordinating conjunction like and or but। বিশেষ করে and or but যুক্ত দুইটা সিম্পল সেন্টেন্সকে যুক্ত করা হলে সেটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তাহলে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে হি ইজ আ বয় অ্যান্ড হি ইজ গুড, তো এটা গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা দেখবো যে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হবে? যে হি ইজ আ বয় হু ইজ গুড। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একই বা মেইন ক্লজ, অর্থাৎ হি ইজ আ বয়, এটা একটা স্বাধীন বাক্য। যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মূলত যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তাহলে হি ইজ আ বয়, যদি আমরা এই বাক্যটা বলি হি ইজ আ বয়, এই বাক্যটা দেখো আমাদের প্রিন্সিপাল ক্লজ,
অর্থাৎ এই বাক্যটা স্বাধীন বাক্য। অন্যদিকে হু ইজ গুড এই অংশটা কিন্তু স্বাধীন না। আমি বললাম যে এই অংশটা বাদ দিয়ে দাও, মনে করো এই অংশটা নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, হু ইজ গুড, সে কে কে ভালো, দিস ইজ ইনকমপ্লিট সেন্টেন্স, তাই না? আচ্ছা, তাহলে আমাদের হি ইজ আ বয় এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স which consists of minimum one independent or principal clause and with added another subordinate clause and which are joined with the help of subordinating conjunction, যেমন লাইক এখানে হু। সো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স, একটা প্লেন সিম্পল সেন্টেন্স ইজ এ সিম্পল, একদম সহজভাবে সাবজেক্ট ভার্ব বাকি অংশ এক্সটেনশন। আচ্ছা, যেখানে কোনো অ্যান্ড অর বাট ফর সো এ জাতীয় দেন কিছুই থাকবে না। অন্যদিকে কমপ্লেক্স সেন্টেন্সটা তাহলে এবং হু হুইচ হোয়াট দ্যাট টিল আনটিল দো অল দো বা আদার্স যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোরিলেটিভ কনজাংশন কোনো ঝুট ঝামেলা থাকবে না, জাস্ট সিম্পল প্লেন যে বাক্যটা থাকবে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর দুইটা সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত করা হলে, দুইটা সিম্পল সেন্টেন্স দুইটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ দুইটা মেইন ক্লজকে অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত করা হলে সেটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। অন্যদিকে একটি সিম্পল সেন্টেন্স এবং আর একটি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ স্বাধীন বাক্য থাকবে এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা কিনা সাবঅর্ডিনেটিং কনজাংশন হু হুইচ হোয়াট দ্যাট টিল আনটিল দো অল দো বা ইফ ওয়েদার এই জাতীয় সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হবে, সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে স্বভাবত বলা যায় যে কমপ্লেক্স সেন্টেন্স ইটসেলফ ইজ আ কমপ্লেক্স। কমপ্লেক্স একটু কমপ্লেক্স ভাবে থাকবে, আর কম্পাউন্ডটা খুব সহজ, দুইটা সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত করা হবে। আর সিম্পল সেন্টেন্সে কিছুই থাকবে না, প্লেন একটা বাক্য থাকবে, সেই বাক্যটা সিম্পল সেন্টেন্স। সো আমাদের অ্যাকর্ডিং টু দ্য নেম, এখানে নাম অনুসারে কিন্তু সেন্টেন্স এর যে বিষয়গুলো সবগুলো কিন্তু মিল আছে। হ্যাঁ, তো আমরা বিফোর স্টার্টিং আওয়ার মেইন ডিসকাশন I have to clear that what is sentence. Sentence is a group of words which makes a complete sense is called a sentence. Okay, সো এখানে কতগুলো ওয়ার্ডের সমন্বয় এবং যেটা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারবে সেটাকে বলা হবে সেন্টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর অ্যাকর্ডিং টু দ্য ফাংশন দেয়ার আর ফোর কাইন্ডস অফ সেন্টেন্সেস according to the modern grammarians, like assertive, imperative, interrogative and exclamatory sentence. অপটেটিভ সেন্টেন্সটাকে আধুনিক গ্রামারিয়ান্সরা স্বীকার করছে না, তো সেহেতু আমরা অ্যাকর্ডিং টু দ্য মুড যেটা ফাংশন অনুসারে আমরা চারটি ভাগে, কিন্তু এখন আমরা ডিসকাস করতে যাচ্ছি যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার গঠন অনুসারে সেন্টেন্স হয়েছে তিনটা প্রকার। অর্থাৎ তাহলে সে একটা ভালো ছেলে, সে হয় একজন ছেলে এবং সে হয় ভালো, সে হয় একটি ছেলে, যে হয় ভালো। তাহলে এখানে ইন্টারনাল মিনিং, ট্রান্সফরমেশনের প্রধান কথা হচ্ছে যে মিনিং, অর্থ সেম থাকবে, অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে স্ট্রাকচারের, গঠনের পরিবর্তন। তাহলে হিয়ার উই উইল গেট দ্য মিনিং ইজ সেম বাট স্ট্রাকচার ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। একে অপরের সাথে স্ট্রাকচারালি গঠন ভেদে পরিবর্তন হচ্ছে, কিন্তু মিনিংয়ে অর্থের কোনো পরিবর্তন নাই। দিস ইজ কল্ড দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর চেঞ্জিং সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের বেসিক ধারণা। এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা টু দা পয়েন্টে দেখব। তবে আমি বেসিক্যালি একটু নিজের মতো করে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব, তোমরা সহজে যাতে বুঝতে পারো। সাপোজ প্রথমে আমরা দেখব যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা বেসিক্যালি বইগুলোতে দেখি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বাট আজকে আমি তোমাদের বোঝার সুবিধার্থে কম্পাউন্ড, কমপ্লেক্স, তারপর সিম্পল দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে compound, complex and then simple. আচ্ছা, তাহলে কম্পাউন্ড আমি কি বললাম, কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটা সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত করা হবে। তাহলে প্রধানভাবে প্রথমতই আমাদের কি আছে, বাট। তাহলে আমরা একটা বাট যুক্ত সেন্টেন্সগুলো, কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করাবো, তাই না, করবো। তাহলে সেখান থেকে বাট যুক্ত সেন্টেন্স একটা উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো যে he was weak but, সে দুর্বল ছিল, দুর্বল ছিল কিন্তু
হি ওয়াজ উইক বাট হি ওয়েন্ট টু স্কুল। সে দুর্বল ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল, অর্থাৎ দুর্বল থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। হ্যাঁ, হি ওয়াজ উইক বাট হি ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, এই সেন্টেন্সটা হি ওয়াজ উইক। আচ্ছা, আমরা বেসিক্যালি ওই যে বলেছিলাম যে টেন্স অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে তিনটা রূপে আমাদের সেন্টেন্সকে ইয়ে করা যায়। সেটা হচ্ছে যে যেমন ভার্ব টু বি, বি ভার্ব যুক্ত যেগুলো, ভার্ব টু হ্যাভ, হ্যাভ ভার্ব যুক্ত যেগুলো, এবং ভার্ব টু ডু যেটা মেইন ভার্ব যুক্ত। আচ্ছা, এটা এখন করছে ভার্ব টু বি যুক্ত। তাহলে এখানে হি ওয়াজ উইক বাট হি ওয়েন্ট টু স্কুল। সে অসুস্থ ছিল কিন্তু তারপরেও সে স্কুলে গিয়েছিল। আচ্ছা, তাহলে হি ওয়াজ উইক, এই বাক্যটা হি ওয়াজ উইক, এটা একটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব মূলত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত সেন্টেন্সটা একটা সিম্পল ওয়ান ক্লজ বিশিষ্ট সেন্টেন্স। হি ওয়েন্ট টু স্কুল একটা ওয়ান ক্লজ বিশিষ্ট সেন্টেন্স। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বার্ড দ্বারা যুক্ত করা হলো। তাহলে বার্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে সর্বপ্রথম আমাদের অল দো অথবা দো ব্যবহার হবে। কি ব্যবহার হবে? অল দো অথবা দো ব্যবহার হবে। তাহলে শুরুতে আমরা সেন্টেন্সের শুরুতে কি ব্যবহার করব? দো অথবা অল দো। তাহলে শুরুতে আমরা অল দো ব্যবহার করলাম, অল দো, এরপরে বাকি অংশ বসাই দিলাম। হি ওয়াজ, যদিও সে দুর্বল ছিল তারপরেও সে স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল। তাহলে অলদো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে দুইটা পরিবর্তনটা কোথায় দেখো, যে বার্ড যুক্ত সেন্টেন্সের শুরুতে আমাদের অলদো ব্যবহার হয়ে গেল, অলদো বসে যাবে, অলদো বসে যাওয়ার পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে গেল এবং বার্ড উঠে গিয়ে একটা কমা ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। তাহলে যদিও সে দুর্বল ছিল তবুও সে স্কুলে গিয়েছিল, বিষয়টা এরকম। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে কিভাবে দেখবো আমরা? সিম্পল সেন্টেন্সটা হচ্ছে যে আমরা ইজ স্পাইট অফ অর ডেসপাইট, ইন স্পাইট অফ অর ডেসপাইট, এটা একটা প্রিপজিশন। ওকে, সো ইন স্পাইট অফ অর ডেসপাইট। তাহলে সিম্পল সেন্টেন্সে এর ক্ষেত্রে আমরা শুরুতেই ইন স্পাইট অফ ব্যবহার করলাম, যে কোনো একটা ব্যবহার করব। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ ব্যবহার করার পর আমরা কম্পাউন্ড থেকে পরিবর্তন করব, আবার কমপ্লেক্স থেকে পরিবর্তন করব। যেখান থেকে ইন্টারসেন্স, যেখান থেকে পরিবর্তন হোক না কেন আমরা একইভাবে পরিবর্তন করব, মানে একই সিস্টেমে আমরা দেখবো সেটা হচ্ছে কিভাবে পরিবর্তন হবে। তা ইন স্পাইট অফ বসে যাওয়ার পরে, ইন স্পাইট একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে সরাসরি পজিটিভ কেস, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে যেটা বসবে। তাহলে প্রথম শুরুতেই সিম্পল সেন্টেন্সে আমরা যদি কম্পাউন্ড থেকে করি, তাহলে এখানে ইন স্পাইট অফ বসে যাওয়ার পরে সাবজেক্টের কি হবে? পজিটিভ কেস বসবে। তাহলে ইন স্পাইট অফ হিজ। আচ্ছা, এটা বসলেও হবে, আবার যদি নাও বসায় তাও ইটস রাইট, ডাজন্ট ম্যাটার। ইন স্পাইট অফ হিজ, এরপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে আমরা এটার পরিবর্তে আমরা বিং ব্যবহার করব। আচ্ছা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারটা হচ্ছে কি? এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব এর নাউন ফর্ম, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বা প্রিপজিশনের পরে নাউন। তাহলে এখানে হিজ না দিলেও কোনো ব্যাপার ছিল না। তাহলে ইন স্পাইট অফ হিজ বিং, এরপরে আমরা সরাসরি উইক, যে উইক, ইন স্পাইট অফ হিজ বিং উইক, তার দুর্বল হওয়া সত্ত্বেও, হ্যাঁ, এই কমা দিয়ে হি ওয়েন্ট টু স্কুল। তাহলে এটা গেল সিম্পল সেন্টেন্স, ইন স্পাইট অফ হিজ বিং উইক হি ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে দেখা যাচ্ছে অলদো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল। তাহলে অলদো উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমরা অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ ব্যবহার করেছি। কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে অলদো বা দো এটা উঠে যাবে, তারপরে প্রথমে ইন স্পাইট অফ বসে যাবে, বসে যাওয়ার পরে সাবজেক্টের ঠিক পসেসিভ কেস ব্যবহার হবে, সাবজেক্টে থাকবে। এটা ব্যবহার হওয়ার পরে অ্যামিজার ওয়াজার যুক্ত বাক্যগুলো অ্যামিজার ওয়াজারের পরিবর্তে বিং ব্যবহার হবে, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, এরপর বাকি অংশ ব্যবহার হবে, কমা দিয়ে বাকি অংশ। আবার কম্পাউন্ড থেকেও একইভাবে আমাদের ইন স্পাইট অফ, তারপরে হি এর পসেসিভ কেস, তারপরে বিং, অ্যামিজার ওয়াজার থাকলে বিং, তারপরে উইক, তারপরে বাট উঠে গিয়ে কমা, বাকি অংশ। তাহলে এখানে কম্পাউন্ড টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, আর সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড। তাহলে এই ব্যাপারটা আমরা খুব সহজে বুঝে গেলাম, তাই না? তাহলে দেখো অর্থের কোনো পরিবর্তন নাই, বাট স্ট্রাকচারের একে অপরের সাথে ভিন্নতা।
আচ্ছা, তাহলে he was weak but he went to school. Although he was weak, he went to school. In spite of his being weak, he went to school. একই কথা ভিন্নভাবে আমরা প্রকাশ করছি। আচ্ছা, এটা গেল ভার্ব টু বি এর যে ফর্মটা গেল সেটা, বা ওই যে আমরা অন্যান্য ফর্মও ব্যবহার করতে পারি এই ইয়ে যুক্ত আর কি, যেগুলো অক্সিলারি ভার্ব যুক্ত, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হ্যাঁ এই জাতীয়, বা হি ইজ। আচ্ছা, তো এই টাইপের আমরা ভার্ব টু যেটা হ্যাভ, ভার্ব টু বি, হ্যাভ এবং ডু, তিনটা যে মৌলিক ভার্বের যে ফর্ম সে অনুযায়ী আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল আমরা দেখব। যেমন আমরা বার্ড যুক্ত বললাম যে এরকম, যে হি হ্যাড he had a good qualification, but he did not get the job. He had a good qualification but he did not get the job. তার একটা খুব ভালো কোয়ালিফিকেশন ছিল, কিন্তু তারপরেও কিন্তু সে চাকরিটি পেল না। তাহলে এখানে একটা বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে যে তার ভালো কোয়ালিটি থাকা সত্ত্বেও সে চাকরিটি পেল না। তাহলে এখানে হ্যাড, তাহলে আমরা বলেছি অ্যামিজ আর ওয়াজ আর থাকলে বিং হবে, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা হ্যাভিং ব্যবহার হবে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এটা ভার্ব টু হ্যাভ এর যে ফর্ম, তাহলে প্রথমে কমপ্লেক্সটা করা খুব সহজ। তাহলে আমরা প্রথমে অলদো অথবা দো যে কোনো একটা ব্যবহার করলাম, দিয়ে দেওয়ার পরে অলদো হি হ্যাড আ, যা আছে তাই, গুড কোয়ালিফিকেশন, কমা দিয়ে he did not get the job. Although he had a good qualification, যদিও তার একটি ভালো কোয়ালিফিকেশন ছিল, হ্যাঁ যোগ্যতা ছিল। আচ্ছা, তাহলে he did not get the job. তাহলে সেক্ষেত্রে although he had a good qualification, যদিও তার একটি ভালো কোয়ালিফিকেশন ছিল, তারপরে he did not get the job. সেখানে আর্টিকেলটা ব্যবহার না করলেও হয়, যদি কোয়ালিফিকেশন, তারপরে আমরা ব্যবহার করলে কোনো ডাজন্ট ম্যাটার। তো although he had a good qualification, he did not get the job, তাহলে এটা গেল আমাদের কমপ্লেক্সটা। এখন সিম্পলের জন্য আমরা কি করব, প্রথমেই ইন স্পাইট অফ ব্যবহার করব। ইন স্পাইট অফ ব্যবহার করার পরে সাবজেক্টকে হিজ, ইন স্পাইট অফ হিজ। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হবে, হ্যাভিং। In spite of having or in spite of his having a good qualification, comma দিয়ে he did not get the job. ওই একইভাবে আমাদের একইভাবে ব্যবহার করলাম যে he had থাকলো, তাহলে এখানে প্রথমে কি although he had a, এখানে although ব্যবহার করে দিয়েছি, এরপরে আমরা বার্ড উঠে দিয়ে কমা ব্যবহার করে বাকি অংশ, ব্যাস। কমপ্লেক্সটা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা খুব সহজ। অন্যদিকে সিম্পলটা এখানে দেখো যে ইনস্পাইট অফ, প্রথমে ইনস্পাইট অফ বসে যাবে, অর্থাৎ অলদো অথবা দো যুক্ত কিংবা বার্ড যুক্ত, কমপ্লেক্স হোক বা কম্পাউন্ড হোক, যেভাবে থাক না কেন, সেখান থেকে সিম্পল করতে হলে প্রথমে আমাদের কি বসবে, ইনস্পাইট অফ বসবে। বসে যাওয়ার পরে সাবজেক্ট পজিটিভ কেস বসে গেল, বসে যাওয়ার পরে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং হবে, অ্যামিজ আর ওয়াজ আর থাকলে বিং হবে। এরপরে বাকি অংশ বসে যাবে, এরপরে কমা ব্যবহার হয়ে বাকি অংশটা বসে যাবে, তাহলে সিম্পলটা হয়ে গেল। এটা গেল ভার্ব টু হ্যাভ এর যে ইউজটা। অন্যদিকে এখন আমরা মূল ভার্ব যুক্ত একটা সেন্টেন্স ব্যবহার করব, তাহলে আমাদের এই বার্ড যুক্ত সেন্টেন্সের আর কোনো কনফিউশন থাকবে না। যেমন আমরা বলছি যে he ran fast but he missed the ট্রেন। সে দ্রুত
দৌড়াইছিল, কিন্তু তারপরেও সে কি করেছিল, ট্রেনটি মিস করেছিল। তাহলে এখানে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব, তাই না, মূল ভার্ব যুক্ত যেটা। তাহলে এখানে এইভাবে আমরা শুরুতেই অল দো ব্যবহার করলাম অথবা দো ব্যবহার করবো। অল দো হি র্যান ফার্স্ট। কম্পাউন্ড করাটা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করাটা খুব সহজ, বাট সিম্পলটা একটু এখানে ডিফিকাল্ট হচ্ছে তাই যে কারণে আমি সিম্পলটা পরে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে অল দো হি র্যান ফার্স্ট, যদিও সে দ্রুত দৌড়াইছিল, তারপরেও সে কমা হি মিসড দ্য ট্রেন। আচ্ছা, এটা গেল আমাদের কমপ্লেক্সটা। এখন আমাদের সিম্পলটা কিভাবে হবে দেখো। সিম্পলটা প্রথমে আমাদের ইনস্পাইট অফ বসে যাবে। ইনস্পাইট অফ বসে যাওয়ার পরে সাবজেক্টকে হি, তাহলে একইভাবে হিজ বসে যাওয়ার পরে আমাদের পসিটিভ যে অ্যাডজেক্টিভ, এটার পরে আমাদের সরাসরি নাউন ফর্ম বসবে। অর্থাৎ প্রিপজিশনের পরে যদি হিজ বাদ দিয়ে রাখতাম তাও কিন্তু প্রিপজিশনের পরে নাউন হতো, তাহলে আর অথবা পজিটিভ অ্যাডজেক্টিভের পরেও নাউন বসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পসেসিভ ফর্মের পরে নাউন ব্যবহার করবো। তাহলে ইনস্পাইট অফ বসে যাওয়ার পরে সাবজেক্ট পসেসিভ ফর্ম বসে গেল, বসে যাওয়ার পরে এই যে ভার্বকে নাউন করব। তাহলে ভার্বকে নাউন করলে র্যানের আমাদের V1 ফর্ম কি, মূল ফর্মটা কি, বেস ফর্ম রান থেকে আমাদের রানিং। তাহলে এখানে নাউন ফর্ম হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে নাউন তৈরি করা হয়। তাহলে এখানে ইনস্পাইট অফ হিজ, তাহলে মূল ভার্ব থাকবে, সেখান থেকে আমরা আইএনজি করে সেটাকে নাউন করে আমরা ম্যানেজ করে নেব। হি ইজ রানিং ফার্স্ট, হি মিসড দ্য ট্রেন। তাহলে দেখো ইনস্পাইট অফ হিজ রানিং ফার্স্ট, তার দ্রুত দৌড়ানো সত্ত্বেও সে ট্রেনটি মিস করেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ দেওয়ার পরে সাবজেক্টের পজিটিভ কেস দেওয়ার পরে মূল ভার্বের সাথে আইন যুক্ত করে নাউন ফর্ম বানাবো। বানানোর পরে বা এক কথা এরপরে নাউন তৈরি করে আমরা ভার্বকে নাউন তৈরি করে, বেসিক্যালি প্রধানভাবে ভার্বের সাথে আইন যুক্ত করে নাউন তৈরি করা হয়। এটা করার পরে কমা দিয়ে বাক্যাংশ পাঠিয়ে দিলাম। তাহলে আমাদের কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল যে বাটের যে তিনটা ব্যবহার, নাম্বার 1 ভার্ব টু বি এর এম ইজ আর ওয়াজ আর যুক্ত, এবং ভার্ব টু হ্যাভ এর যে হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত, আরটা হচ্ছে মূল ভার্ব যুক্ত। যেভাবে থাক না কেন আমাদের অন্তত এই নিয়মটা আমরা খুব সুন্দরভাবে বুঝলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী এপিসোডে আমি পরবর্তী নিয়মগুলোকে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।